হ্যাঁ, আপনারা ঘাবড়াবেন না নিখিল বাবু, আমি যখন দায়িত্ব নিয়েছি সব ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ডাক্তারবাবু কেমন বুঝছেন, মানে এখন কেমন আছে আমার ছোট বৌমা? বাবা উনি বলেছেন শ্যামাকে 2 দিন ওনার নার্সিং হোমে রাখতে, 24 আওয়ার্স মনিটর করতে হবে, আর তাছাড়া একটা সিটি স্ক্যানও করতে হবে, মানে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা সেটা জানার জন্য। হ্যাঁ তা তো হবেই, মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেছে অথচ রক্ত বেরোয়নি, এটা তো চিন্তার বিষয়। হ্যাঁ বাবা চিন্তার বিষয়। শ্যামা অনেক কথা বলতে চাইছে কিন্তু ডক্টর স্ট্রিক্টলি বলেছেন শ্যামাকে কোনো কথা না বলতে। হ্যাঁ, যাতে কোনোভাবে শ্যামার ব্রেনে কোনো রকম প্রেশার না পড়ে সেই জন্যই বলতে দিচ্ছেন। আর বাড়ির সবাই থাকলেও কথা বলতে চাইবে, জানি শরীরের কারণে হয়তো পারবে না, তাতেও আরো এক্সাইটেড হয়ে যাবে, প্রেশার বাড়বে, সেটা তো শ্যামার জন্য খারাপ, তাই না? ঠিক আছে তাহলে ডাক্তারবাবু যেমন বুঝছেন সেরকম ব্যবস্থায় করা হোক, 2 দিন থাক ও নার্সিংহোমে। কি হয়ে গেল কে জানে, এই পুজোয় সবার সঙ্গে কত আনন্দ করবে ভেবেছিল ছোট বৌমা, কত আয়োজন করলো, এখন সব ওকে ছাড়া করতে হবে, আর ও একা একা নার্সিংহোমে শুয়ে থাকবে, কোনো মানে হয় না। যাকে ভাগ্যে যেটা আছে সেটা তো মানতেই হবে। হ্যাঁ বসন্তবাবু, তার সঙ্গে আমার উপর ভরসা করতে হবে, আর নিজেদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। পেশেন্টকে যতক্ষণ পর্যন্ত শিফট না করা হচ্ছে দূর থেকে তাকে চোখে চোখে রাখতে হবে। প্লিজ কেউ সামনে যাবেন না, আর খেয়াল রাখবেন পেশেন্ট যেন এই মুহূর্তে একদম কথা না বলে। কথা বলা কিন্তু ওর পক্ষে ভীষণ বিপজ্জনক, সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু যে কোনো সময় ডিটোরিয়েট করতে পারে। এখন তাহলে আমি আসি। চল নিখিল বাবু, আমি ওনাকে গিয়ে দিচ্ছি। আসুন ডক্টর, চল আসুন। বসন্ত বাবু, এই আসুন অফিসার। এবার সামনাসামনি শুনি কৃষ্ণকলি ম্যাডামের সঙ্গে ঠিক কি হয়েছিল। নিখিল বাবু বলছিলেন ওনার সাথে আর কেউ ছিলেন। হ্যাঁ, ওনাকে নিয়ে যারা ডকুমেন্টারি করছে সেই ডকুমেন্টারি ডিরেক্টর আর ওনার টিম। এই অলোক, রনিকে একবার ডাকো তো, বোধহয় বাইরেই আছে। হ্যাঁ জামাই দাদা, ডাকছি। নিখিল বাবু আপনি বলুন কি ঘটনা ঘটেছিল। ইয়েস অফিসার। অফিসার উনি হলেন রনি সেন। রনি, উনি যেগুলো জানতে চাইছেন একটু ডিটেলে বলে দেবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলুন, কি দেখেছিলেন বলুন। আপনি তো কৃষ্ণকলি ম্যাডামের সাথে ছিলেন। হ্যাঁ অফিসার, আমরা ছিলাম, আমাদের পুরো টিম ছিল। আমরা কৃষ্ণকলি ম্যাডামকে নিয়ে শ্যুট করছিলাম। আমাদের প্ল্যান ছিল যে বাড়ি থেকে শ্যুট করতে করতে মণ্ডপ অবধি যাব। তো বাড়ি থেকে একটু দূর অবধি গেছি, সব কিছু ঠিকঠাক ছিল, ভালোই শুটিং হচ্ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করিনি, বাড়ি আর মণ্ডপের মাঝামাঝি একটা গাড়ি পার্ক করা ছিল, আর সেটা যে কৃষ্ণকলি ম্যাডামকে তুলে নিয়ে যাওয়ার জন্য ছিল সেটা তো বুঝিনি। কৃষ্ণকলি ম্যাডাম পাশ দিয়ে যাচ্ছিলেন এবং আমরা ক্যামেরা দিয়ে ওনাকে ফলো করছিলাম একটু দূর থেকে। কতটা দূরে ছিলেন? এই সামান্য কিছুটা দূর। তারপরে দেখি হঠাৎ করে বেশ কয়েকজন গুন্ডা টাইপের কয়েকজন এসে কৃষ্ণকলি ম্যাডামকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছিল। তা আমরা চেঁচামেচি শুরু করি যাতে আশেপাশের লোকের কানে পৌঁছায়। আর ফরচুনেটলি আমি ওখান দিয়ে পাস করছিলাম, দেখলাম গুন্ডারা শ্যামাকে গাড়িতে তোলার চেষ্টা করছে। আমি দ্রুত ওইখানে গেলাম, তারপরে আমাদের মধ্যে একটা হাতাহাতি হয়েছিল, আর তখনই ওরা শ্যামাকে ধাক্কা দেয় আর পালিয়ে যায়। একজন কেউ চিনতে পেরেছেন? না অফিসার, ওইখানে আলো কম ছিল, গুন্ডারা মুখ ঢেকে এসেছিল, তাই কাউকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। আর তাছাড়া ওরা শ্যামাকে ধাক্কা দেয়, শ্যামার মাথায় চোট লাগে, আর আমি ওইটাতে ইনভলভ হয়ে গেছিলাম। আচ্ছা, আপনারা কি কেউ গাড়ির নাম্বার খেয়াল করেছেন? না অফিসার, আপনাকে তো বললাম ওখানে আলো কম ছিল, আর ব্যাপারটা এত আনএক্সপেক্টেড ওয়েতে হয়েছে আমি আর নাম্বার নোট করতে পারিনি। আর তাছাড়া অফিসার আপনি বলুন, নাম্বার নোট করে কি কোনো লাভ হতো? আই এম শিওর কিডন্যাপাররা নাম্বার চেঞ্জ করে দিয়েছিল যাতে ওদের ট্রেস না করা যায়। হ্যাঁ সেটা আপনি ঠিকই বলেছেন, তবে গাড়ির নাম্বারের থেকেও বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে গাড়ির বর্ণনা। আই মিন, কি গাড়ি ছিল, গাড়িটার রং কি ছিল, সেটা কি আপনি বলতে পারবেন?
ওকে, আমি দেখছি, আপনারা চিন্তা করবেন না। আচ্ছা নিখিল বাবু, আপনার স্ত্রী কি এখন একটু সুস্থ আছেন? না মানে তাহলে একটু ওনার সাথে কথা বলতাম। আই এম রিয়েলি সরি অফিসার, সেটা এখন পসিবল নয়। ডক্টর বলেছেন যে শ্যামাকে নার্সিংহোমে শিফট করতে হবে। ইন্টারনাল হ্যামারেজ হলেও হতে পারে, তাই অন্তত 2 দিন শ্যামা এখন কথা বলতে পারবে না। ওকে ওকে, ঠিক আছে, উনি আগে সুস্থ হন, তারপরে ওনার সাথে কথা বলবো। ততক্ষণে আপনাদের দেওয়া ইনফরমেশনের ভিত্তিতে আমরা ইনভেস্টিগেশনটা চালাচ্ছি। দেখছি, আসি তাহলে। থ্যাংক ইউ অফিসার। পরে যোগাযোগ। ওকে। ওকে। মা, আমি একটু ওয়েল ডান ডক্টর, সিরিয়াসলি আপনি যে এত ভালো অ্যাক্টিং করবেন আমি তো সেটা এক্সপেক্টই করি। থ্যাংক ইউ ম্যাডাম। অবশ্য ডিরেক্টর হিসেবে আমারও কিছুটা ক্রেডিট আছে, আমি তো আপনাকে আগে থেকে সবটা বুঝিয়ে বলেছিলাম। নিশ্চয়ই, দেখুন আপনি যা যা বলেছেন আমি কিন্তু অক্ষরে অক্ষরে তা পালন করেছি। শুনুন, এবার শুধু আপনার একটাই কাজ, শ্যামাকে নার্সিংহোমে অ্যাডমিট করার পরে কোনোভাবে যেন বাড়ির কারোর সাথেও দেখা না করতে পারে, এমনকি নিখিলবাবুর সঙ্গেও না। আর কেউ যদি খুব জোর করে তাহলে তাহলে দরজার বাইরে থেকে, কিন্তু কাছ থেকে আপনি কোনোভাবে অ্যালাউ করবেন না। ডক্টর, এই 4 দিন কিন্তু আপনাকে যে কোনোভাবে মেনটেন করতেই হবে এটা। সেটা তো ঠিকই, কিন্তু আমার একটা টেনশন হচ্ছে আমি আবার কোনোভাবে ফেসে টেসে না যাই। দেখুন আমার ডাক্তারি লাইসেন্সটা আবার ক্যান্সেল হবে না? কোনোভাবেই আপনার লাইসেন্স ক্যান্সেল হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আর বাড়ি যাওয়ার পর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দিন। না না, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে, বাই বাই। কেন বারবার তোমার সঙ্গে এরকম হচ্ছে শ্যামা? কেন এত কষ্ট পাচ্ছ তুমি? প্লিজ প্লিজ তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। ট্রাস্ট মি, আমি আর ঝগড়া করবো না, রাগ করবো না তোমার উপর। তুমি যা বলবে সব শুনবো আমি। এবার আমার কি করণীয় আম্রপালি? মানে আজকে তো প্ল্যানটা, কাজটা তোমার আরো আগে করা উচিত ছিল রনি, কিন্তু না, তুমি তো সত্যি সত্যি ডিরেক্টর হয়ে গিয়েছিলে। এমন শট নিতে শুরু করেছে যে আর 5টা মিনিট দেরি হলে আমাদের প্ল্যানটা ফেল করতে পারে সেটা ভুলে গিয়েছি। আম্রপালি আমি অনেক চেষ্টা করেছি। আর কোনো রকম কোনো এক্সকিউজ দিও না। আসলে কি বলতো, আমার এমার্জেন্সি না, তুমি বুঝতেই পারছো না। আমি পাচ্ছি, বুঝতে পারছি সুইটহার্ট, তুমি শাট আপ। এসব ভুল ভাল নামে আমাকে আর একবারও ডাকবে না। যেটা করতে বললাম সেটা তো করতে পারলে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কি? যাও নিজের টিমকে নিয়ে মণ্ডপে যাও। আর একটা কথা, শ্যামাকে আমি নার্সিংহোমে অ্যাডমিট করার ব্যবস্থা করে দিয়েছি, আর বাড়ির কাউকে আমি ওর কাছে যেতেও দেব না। আর শ্যামাকে কিন্তু আমাদের ওখান থেকেই তুলতে হবে। আরো একটা কথা, তোমার নিজে থেকে কোনো রকম কোনো প্ল্যান করার দরকার নেই। সবাই এটাই ভাববে যে শ্যামা সুস্থ হয়ে আবার মণ্ডপে ফিরবে, প্রত্যেকবারের মতো এবছরও সিঁদুর খেলবে। কিন্তু না, আমি যে শ্যামাকে কোনোভাবেই আর ফিরতে দেব না। দুর্গা প্রতিমার সঙ্গে সঙ্গে শ্যামারও বিসর্জন দিয়ে দেব আমি। আরো একটা কথা, শ্যামাকে কখন কিভাবে কোন দিন তুলতে হবে সবটা আমি তোমাকে বলবো। নিজে থেকে কোনো রকম কোনো প্ল্যান না, যা করতে হবে সবটা আমি তোমাকে বলবো। আর আমার প্ল্যান যেন একটু এদিক ওদিক না হয়। শিওর।
বলছিলাম ডক্টর, এবার শ্যামার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ দেখুন নিখিলবাবু, আপনার স্ত্রীর সাথে এর আগে কি হয়েছে সেটা আমি ভালো করে জানি না, তবে আমি এটা জানি যে আমার নার্সিং হোমে যখন তখন যে কেউ ঢুকতে পারে না। প্রপার আই কার্ড, এখানে ঢোকার প্রপার রিজন সেটা গেটে শো করতে হয়, তবেই গেট থেকে ঢোকার পারমিশন মেলে। আর তাছাড়া প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। আমার মনে হয় না আমার নার্সিং হোমে কৃষ্ণকলির কোনো ক্ষতি হবে, তাই আপনি অযথা চিন্তা করবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কনসার্ন ডক্টর। আসলে আপনি জানেন না তো শ্যামাকে কতবার কত রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। জানলে বুঝতেন যে আমি অযথা টেনশন নিচ্ছি না। এনিওয়েজ, আমি 4 জন সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দিয়েছি। ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওরা শ্যামার কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকবে আর এনশিওর করবে যে আনওয়ান্টেড কেউ যেন ওর কেবিনে না ঢোকে। আর হ্যাঁ ডক্টর, শ্যামার সিকিউরিটির ব্যাপারটা আপনাকেও এনশিওর করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আনওয়ান্টেড কেউ ঢোকার কোনো প্রশ্নই নেই এখানে। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীর জন্য পার্সোনাল সিকিউরিটি রাখতেই পারেন, সেক্ষেত্রে আমি আপত্তি করতে পারি না। তবে আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি যে সিকিউরিটি নিয়ে এমন কোনো বাড়াবাড়ি করবেন না যা দেখে কৃষ্ণকলি নিজেই টেনশনে পড়ে যান। না না ডক্টর, শ্যামা টেনশনে পড়বে কেন? শ্যামা তো আপনাদের অবজারভেশনে আছে, তাই বাইরে কি হচ্ছে কিছু জানতেই পারবে না। আর হ্যাঁ, আপনারাও প্লিজ শ্যামাকে কিছু বলবেন না। দেখুন, কিডন্যাপাররা একবার ফেল করেছে তার মানে এটা না যে ওরা আবার অ্যাটেম্প্ট করবে না। আর সেই কারণে পুলিশের সাথেও কথা বলে নিয়েছি শ্যামার প্রোটেকশনের জন্য। আই থিঙ্ক এতক্ষণে ওরা নার্সিংহোমের বাইরে পাহারা দিতে শুরু করে দিয়েছে। পুলিশ? আমার নার্সিং হোমে পুলিশ পাহারা দিচ্ছে? দিতে তো হবেই ডক্টর। দেখুন, শ্যামাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে, আর এটা কোনো মামুলি ঘটনা না। অ্যাট এনি কস্ট শ্যামাকে আমি রক্ষা করব। দেখুন, আপনি শুধু খেয়াল রাখবেন যে কোনো অচেনা ডক্টর বা নার্স বা আপনার কোনো এমপ্লয়ি যেন শ্যামার কাছাকাছি না যেতে পারে। বুঝলাম ডক্টর, আপনি একটা কাজ করুন, আমাকে একটা লিস্ট দিন যে যে ডক্টররা যে যে নার্সরা শ্যামার কাছাকাছি যাবে। তাছাড়া যেন কেউ শ্যামার কাছাকাছি না যেতে পারে, কারণ শ্যামার যদি কিছু হয় তার দায়িত্ব কিন্তু আপনার। দেখুন ডক্টর, আপনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, আমরা আপনাকে পুরোপুরি ট্রাস্ট করি, তাই আপনাদের নার্সিং হোমে এনেছি। কিন্তু এরপরেও যদি শ্যামার কিছু হয়, আর তখন যদি আপনি বলেন যে আমরা তো বুঝতেই পারিনি, ভুল কেউ ঢুকে গেছে, কি করে হলো এই ব্যাপারটা, তখন আমি শুনবো না ডক্টর। তখন কিন্তু আপনাদের নার্সিং হোমকে আমি সু করে দেবো। ইউ নো মি ডক্টর। তাই বলছি, আমি যা যা ব্যবস্থা করার আমি করছি। আপনিও পার্সোনালি নিজের সিকিউরিটিকে জানিয়ে রাখুন, আপনার সিকিউরিটির দিক থেকে যেন কোনো গাফিলতি না হয়। কারণ আমার ওয়াইফের যদি কিছু হয় আমি কিন্তু সেটা যা সহ্য করবো না ডক্টর, কিছুতেই সহ্য করবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। নিখিলবাবু, বলছিলাম কি, আপনি এতটা চিন্তা করবেন না। দেখুন, চিন্তা করার মতো তেমন কিছু হয়নি। আমার মনে হয় না কৃষ্ণকলি ম্যাডামের এখানে কোনো প্রবলেম হবে। তাছাড়া আমি তো এখানে সারাক্ষণ আছি। দেখুন, রাত বাড়ছে, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। না না, আমি এখন বাড়ি যাবো না, আমি এখানেই আছি। আপনি তো বললেন আপনি কালকে শ্যামার টেস্টগুলো করাবেন, সেগুলো রিপোর্ট দেখি, তারপরে ভাববো কি করা যায়। এনিওয়েজ, প্লিজ প্লিজ কন্টিনিউ, আমি এখানে ওয়েট করছি। যা বাবা, এইখানে থাকলে আমার কাজটা কি করে হবে? আমার ফলে অতগুলো টাকা দিল, বলে দিল নার্সিংহোম খালি করে রাখতে। চৌধুরী বাড়ির কেউ যেন এখানে না থাকে। শ্যামাকে সরাতে গেলে এছাড়া তো আর কোনো অপশন নেই। কিন্তু নিখিল যেখানে গেট হয়ে বসে থাকবে বলছে, কি করে ম্যানেজ করি এখন? বলছিলাম কি নিখিল বাবু, বলছিলাম আমি যেগুলো বললাম আপনি সেটা বুঝতে পেরেছেন তো? না, আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই, কিন্তু তাহলে প্লিজ শুনুন না, আপনি তাড়াতাড়ি ওই লিস্টটা বানিয়ে দিন, তাহলে ভালো হবে, বুঝলেন তো? হ্যাঁ, আমি সবই বুঝলাম, কিন্তু আমি যেটা বলছিলাম। এক্সকিউজ মি ডক্টর, আমার একটা কল আসছে। এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ নিখিল, বলছিস আমাকে ভর্তি করা হয়ে গেছে? হ্যাঁ মেশামশাই। কি বলছি, ভর্তি হয়ে গেছি? হ্যাঁ জামাই দাদা। তাহলে যেটা বলতে বললাম ওকে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। মেশামশাই, বাবা কি বলছে? হ্যাঁ বলছি, তুমি এখন ওখানে কি করছো? আমি এখন শ্যামার কেবিনের সামনে আছি। বলছিলাম আপনি একটু সবাইকে বলে দেবেন যে কালকে শ্যামার টেস্টগুলো আছে, সেগুলো রিপোর্ট নিয়ে আমি বাড়ি ফিরব। আর হ্যাঁ,
বলছিলাম যে পাড়ার পুজোর ব্যাপারটা একটু ম্যানেজ করে নিই। মানে শ্যামা যে পুজোতে থাকতে পারবে না, ওর কাজগুলো সবার মধ্যে কিভাবে ডিভাইড হবে, কি হবে, একটু আলোচনা করে নিন প্লিজ। আরে নিখিল, সেখানে তো বিস্তর গন্ডগোল। গন্ডগোল মানে? কিসের গন্ডগোল? ফোনে এত কিছু বলা যাবে না নিখিল। শ্যামাকে তো ভর্তি করেই দিয়েছো। তুমি এক কাজ করো, বাড়ি চলে এসো, তোমার সাথে কিছু কথা রয়েছে। মেশমশাই, আপনি বুঝতে পারছেন না, শ্যামার লাইফ থ্রেট আছে, শ্যামার সিকিউরিটির ইস্যুস আছে, আর আপনি বলছেন এখন বাড়ি চলে আসতে। না না মেশমশাই, আপনার যা বলার আপনি আমাকে ফোনে বলুন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, কিন্তু আমি এখন বাড়িতে যেতে পারবো না। আরে ফোনে বলা যাবে না, তাহলে তো বলতামই। আর ওখানে তো আলাদা করে সিকিউরিটির ব্যবস্থা করেছো, পুলিশ রয়েছে, এত টেনশনের তো কিছু নেই। তুমি এক কাজ করো নিখিল, আধ ঘন্টার জন্য হলেও বাড়িতে এসে ঘুরে যাও। জামাই দাদা কি বলছেন শোনো, একটা বড় সিদ্ধান্ত নিতে হবে আমাদের। মেশমশাই, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। মানে কি গন্ডগোল হয়েছে, কিসের সিদ্ধান্ত নিতে হবে আমাকে একটু ক্লিয়ারলি বলুন প্লিজ। নিখিল, একটা সিদ্ধান্ত যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের পুজো, তারপর আমরা সবাই বিপদে পড়ে যাব। প্রবলেমটা কি মেশমশাই? শ্যামা পুজোতে থাকতে পারবে না, এটাই তো? হ্যাঁ নিখিল, কিন্তু সেটা তো। মেশমশাই, এতে প্রবলেমের কি আছে? ক্লাবের লোকজনদের আমরা সব সত্যি জানিয়ে দেব। দেখুন, আমরা একটা ছোট মিটিং ডাকবো আর সবাইকে বলে দেবো যে শ্যামা অসুস্থ, আর ওর কাজকর্মটা ডিভাইড করে দেবো, দ্যাটস ইট। আর ওরা নিশ্চয়ই সমস্যাটা বুঝবে। না না, তুমি বুঝতে পারছো না নিখিল, এভাবে শ্যামার কথাটা বলা যাবে না। মানে? নাও তুমি ধরো তো, জামাই দাদার সাথে কথা বলো। হ্যালো নিখিল, শোন না, যা বলছি শোন। দেখ, শ্যামা নার্সিংহোমে ভর্তি হয়েছে বলে আমাদের বাড়ির কারো কোনো সমস্যা নেই, কিন্তু কথাটা পুজো কমিটিকে জানানো যাবে না। কেন? সেটাই তো বলছি, শোন না। আমাদের কোনো অসুবিধে না থাকলেও ওই শ্যামা মণ্ডপে উপস্থিত থাকবে এই শর্তে অনেকগুলো জিনিস আগে থেকে ঠিক হয়ে আছে, সেগুলো তোকে জানানো দরকার। তুই না এলে হবে না, এক্ষুনি বাড়ি চলে আয়। তেমন হলে মিটিং সেরে আবার চলে যাস। শোন না, ওখানে তো পুলিশ রয়েছে, ডাক্তারবাবু আছেন, তুই একবার চলে আয় বাবা। তুই না এলে আমার খুব টেনশন হচ্ছে। মানে তোর সঙ্গে আলোচনা না করে আমি বুঝতে পারছি না ঠিক কি করা উচিত আমার। চলে আয় বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসছি। সরি ডক্টর, আমার একটা কল এসে গেছিল, আপনি তখন কিছু বলছিলেন। হ্যাঁ বলছিলাম, তেমন কিছু নয় আসলে। প্রত্যেক ফ্লোরেই কফি মেশিন আছে, আপনার প্রয়োজন হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনসার্ন। বুঝলাম, আমাকে 1 ঘন্টার জন্য একটু বাড়িতে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেছে, বাট আমি তাড়াতাড়ি চলে আসবো। অ্যান্ড হ্যাঁ, আমি সিকিউরিটি গার্ড আর পুলিশকে জানিয়ে যাচ্ছি এটা। আনওয়ান্টেড কেউ যেন শ্যামার ঘরে ঢুকতে না পারে। কোনো ডক্টরও যদি আই কার্ড ছাড়া শ্যামার কেবিনে ঢুকতে যায়, তাকে আটকানো হবে। আর পুলিশকে আমি সেটা বলেও দিয়েছি। বোঝার চেষ্টা করুন ডক্টর, কৃষ্ণকলির জীবন খুব মূল্যবান, শুধু আমার বা আমার পরিবারের কাছে না, এই পৃথিবীতে ছড়িয়ে থাকা ওর সব ভক্তদের কাছে। I hope you understand, doctor. So please be alert. আসি। কথাটা শুনে নিখিল কি ভাববে কে জানে, আর মামি বা পুরো ব্যাপারটা কিভাবে নেবে। দেখো অলোক, এই মামকে রাজি করানোটাই সবচেয়ে বড় ভাবনা। রাজি তো করাতেই হবে জামাই দাদা, নাহলে ওরা যা সব শর্ত দিয়ে রেখেছে, শ্যামা যদি পুজো মণ্ডপে উপস্থিত না থাকে তাহলে তো আমরা সমস্যায় পড়ে যাব। কোন সমস্যার কথা বলছো অলোক? কোন সমস্যার কথা বলছো অলোক? হ্যাঁ গো উমা, তোমার মুখটা এরম এরম দেখাচ্ছে কেন? কোন শর্তের কথা বলছিলে? কি হয়েছে তোমার, এত দুশ্চিন্তা করছো কেন? হ্যাঁ আরে বলছি ওই নিখিল আসুক, তারপর সবাইকে একসঙ্গে বলছি। ও বাবা, হ্যাঁ গো, নিখিল কখন আসবে তার নেই ঠিক, তুমি আমাকে এখনই বলো। আচ্ছা, শ্যামা পুজো মণ্ডপে না গেলে কি অসুবিধা হবে গো? তোর বাবা বলতে হবে না, কিন্তু আমাকে তো মণ্ডপে একবার যেতেই হবে। এই পারুলদিরা বারবার ফোন করছে, বলছে তোমাদের বাড়ির কেউ কেন নেই এখনো মণ্ডপে। কি বলি বলো তো? হ্যাঁ, তুমি আবার ওই ছোট বৌমার কথাটা কিছু বলে দাওনি তো? আহা, কেন বলতে যাবো? ফোনে বলতে যাবো? আমি কি তোমার মতন? তোমার সঙ্গে আলোচনা না করে আমি কিচ্ছু বলিনি, কিন্তু মুশকিলটা তো অন্য জায়গায়। ওরা ভাবছে যে শ্যামা তো এখনো বিকেল থেকে দেখতে পাচ্ছে না ওকে, আর কালকে সপ্তমীর কি হবে, আয়োজন কি, কিচ্ছু বুঝতে পারছে না। সমস্ত মানে যারা আছে সবাই চিন্তায় পড়ে গেছে। আমি আর শ্যামাই তো সব করি না এসব। হ্যাঁ শোনো, তাহলে এখনো তো ব্যাপারটা কেউ জানে না। তুমি শ্যামার ব্যাপারটা এক্ষুনি কাউকে কিছু বলো না,
তাহলে তুমি কি বলতে চাইছো বলো তো, মানে আমি এখন মণ্ডপে যাব না, তাই তো? না না, যাবে যাবে, তুমি যাও তুমি যাও, তুমি গিয়ে ব্যাপারটা একটু সামলে দিয়ে এসো। দরকার হলে বড় বৌমাকে তুমি সঙ্গে নিয়ে যাও, ওই পুরুত মাসের সঙ্গে আলোচনা করে অন্তত দশকর্মার লিস্টটা করে দিয়ে এসো, বুঝেছো? কিন্তু শ্যামার ব্যাপারে কিছু বলো না। বড় বৌমা, হ্যাঁ বাবা। তুমিও মুখ ফসকে কাউকে বলে ফেলো না যে শ্যামা নার্সিংহোমে ভর্তি আছে। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু এরকম কেন বলছেন বাবা, মানে বুঝতে পারছি না। পারবে পারবে, সব বুঝতে পারবে। সুজাতা, নিখিল আসুক, ওর সঙ্গে আমি ঠিকঠাক করে প্ল্যানটা করে নিয়ে আসছি মণ্ডপে, তার আগে তোমরা চলে যাও। না, যাব না। তুমি আগে বলো তো কি প্ল্যান করছো? আরে নিখিল না এলে এটা নিয়ে আলোচনা হবে না, বললাম তো। ও বাবা, এরকম কেন করছো বলো তো? তখন থেকে এরকম উতলা হয়ে থাকবে, এরকম দুশ্চিন্তা করবে, আমার বুঝি চিন্তা হয় না? বলো না কি হয়েছে, কি কথা বলছো? ইয়েস ডক্টর, বলুন। এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? আমি তো বলছি ম্যাডাম, আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আপনিও অন্য কিছু উপায় ভাবুন। ওকে, আমি দেখছি। ওকে ম্যাডাম।